আসসালামু আলাইকুম, স্বাগতম ওয়ার্ল্ড নোভা সংবাদে। আমি মোহাম্মদ জুবাইর রহমান আজকের সব আন্তর্জাতিক খবর নিয়ে হাজির হয়েছি। শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম, তারপর বিস্তারিত। যুদ্ধের ৪ বছরে ১৫,০০০-এর বেশি বেসামরিক ইউক্রেনিয়ান নিহত। আফগানিস্তানের ৭ জঙ্গি ঘাঁটিতে বিমান ও ড্রোন হামলা। ৪ বছরে পা দিচ্ছে রুশ ইউক্রেন যুদ্ধ। পুতিন তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু করে দিয়েছেন। নেতানিয়াহুর পদত্যাগের দাবিতে বিক্ষোভে উত্তাল ইসরায়েল। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের বিজয় চান তাহলে ভিডিওটিতে একটি লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন। আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি ওয়ার্ল্ড নোভা সংবাদে। আমি মোহাম্মদ জুবাইর রহমান। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। যুদ্ধের ৪ বছরে ১৫,০০০-এর বেশি বেসামরিক ইউক্রেনিয়ান নিহত হওয়ার যে ভয়াবহ পরিসংখ্যান সম্প্রতি আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো ও জাতিসংঘের বিভিন্ন রিপোর্টে উঠে এসেছে, তা আধুনিক বিশ্বের ইতিহাসে অন্যতম এক ট্র্যাজিক অধ্যায় হিসেবে বিবেচিত হচ্ছে। এবং এই পরিসংখ্যান শুধু একটি সংখ্যা নয়, বরং এর পেছনে লুকিয়ে আছে হাজারো পরিবারের স্বপ্নভঙ্গের গল্প, স্বজন হারানোর কান্না এবং এক অনিশ্চিত ভবিষ্যতের দিকে ধাবিত হওয়া একটি পুরো জাতির আর্তনাদ। আপনারা যারা নিয়মিত আন্তর্জাতিক সংবাদ অনুসরণ করেন তারা হয়তো জানেন যে যখন এই সংঘাত শুরু হয়েছিল তখন কেউই ধারণা করতে পারেনি যে এর ব্যাপ্তি ও ভয়াবহতা এতটা দীর্ঘস্থায়ী হবে এবং সাধারণ মানুষের ওপর এর প্রভাব এতটা মারাত্মক আকার ধারণ করবে। যুদ্ধের ময়দানে সামরিক বাহিনীর চেয়েও বেশি মূল্য চোকাতে হচ্ছে সেই সব নিরপরাধ বেসামরিক নাগরিকদের, যাদের এই ভূ রাজনৈতিক দ্বন্দ্বের সাথে সরাসরি কোনো সম্পৃক্ততা ছিল না, অথচ আজ তাদের বাড়িঘর, শিক্ষা প্রতিষ্ঠান, হাসপাতাল এবং দৈনন্দিন জীবনের সমস্ত সাধারণ কাঠামো ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। জাতিসংঘের দেওয়া তথ্য মতে এই ১৫,০০০ নিহতের মধ্যে একটি বড় অংশ হল নারী ও শিশু, যা যুদ্ধবিধ্বস্ত অঞ্চলে মানবাধিকারের চরম লঙ্ঘনের বিষয়টি চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়। এবং এর পাশাপাশি লক্ষ লক্ষ মানুষ দেশ ছেড়ে শরণার্থী হিসেবে বিভিন্ন ইউরোপীয় দেশে আশ্রয় নিতে বাধ্য হয়েছে, যা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপের বুকে সবচেয়ে বড় মানবিক সংকটের জন্ম দিয়েছে। এই দীর্ঘ ৪ বছরে ইউক্রেনের বিভিন্ন শহর যেমন মারিউপোল, বাখমুত থেকে শুরু করে কিয়েভ পর্যন্ত যেভাবে ধ্বংসযজ্ঞের সাক্ষী হয়েছে তা দেখে বিশ্ববিবেক বারবার স্তব্ধ হয়েছে। কিন্তু তা সত্ত্বেও এই যুদ্ধের কোনো আশু সমাপ্তি বা চূড়ান্ত শান্তি চুক্তির সম্ভাবনা এখনও অনেকটাই ধূসর। আন্তর্জাতিক সম্প্রদায়, রেড ক্রস এবং অন্যান্য মানবিক সংস্থাগুলো প্রতিনিয়ত চেষ্টা করে যাচ্ছে দুর্গত মানুষদের কাছে খাদ্য, পানীয়, ওষুধ এবং শীতের বস্ত্র পৌঁছে দিতে। কিন্তু যুদ্ধের তীব্রতা এবং লজিস্টিক্যাল চ্যালেঞ্জের কারণে সেই সাহায্য সবসময় সবার কাছে পৌঁছানো সম্ভব হচ্ছে না। আপনারা যারা এই ভিডিওটি দেখছেন একটু চিন্তা করে দেখুন, একটি দেশের সাধারণ মানুষ যখন বছরের পর বছর সাইরেনের শব্দে ঘুম থেকে ওঠে এবং বাংকারে দিন কাটায়, তখন তাদের মানসিক স্বাস্থ্য কতটা বিপর্যয়ের সম্মুখীন হয়। বিশেষ করে শিশুদের ওপর এই ট্রমার প্রভাব কতটা সুদূরপ্রসারী হতে পারে তা নিয়ে সমাজবিজ্ঞানীরা গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। আফগানিস্তানের ৭ জঙ্গি ঘাঁটিতে বিমান ও ড্রোন হামলার যে চাঞ্চল্যকর খবরটি সামনে এসেছে তা দক্ষিণ এশিয়া তথা পুরো বিশ্বের নিরাপত্তা ও ভূ রাজনৈতিক প্রেক্ষাপটে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘটনা হিসেবে বিবেচিত হচ্ছে। কারণ ২০২১ সালে আফগানিস্তানে রাজনৈতিক পট পরিবর্তনের পর থেকে এই অঞ্চলের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে আন্তর্জাতিক মহলে সবসময়ই এক ধরনের চাপা উত্তেজনা ও উদ্বেগ বিরাজ করছিল। বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যমের সূত্র এবং নিরাপত্তা বিশ্লেষকদের মতে সাম্প্রতিক সময়ে আফগানিস্তানের কিছু দুর্গম পাহাড়ি অঞ্চলে বেশ কয়েকটি সশস্ত্র গোষ্ঠীর আনাগোনা এবং তাদের পুনরায় সংগঠিত হওয়ার খবর পাওয়া যাচ্ছিল, যা প্রতিবেশী দেশগুলো এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের জন্য একটি বড় মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছিল। আধুনিক সামরিক প্রযুক্তির অন্যতম হাতিয়ার হিসেবে পরিচিত মানববিহীন যান বা ড্রোন ব্যবহার করে এই নির্দিষ্ট ৭টি ঘাঁটিতে যে নিখুঁত বা প্রিসিশন স্ট্রাইক চালানো হয়েছে তা প্রমাণ করে যে বর্তমান যুগের যুদ্ধনীতি এবং কাউন্টার অপারেশনগুলো কতটা প্রযুক্তি নির্ভর হয়ে উঠেছে, যেখানে সরাসরি সেনা না পাঠিয়েও আকাশপথ থেকে শত্রুর অবস্থান গুড়িয়ে দেওয়া সম্ভব হচ্ছে। এই হামলার পেছনের মূল কারণ হিসেবে বলা হচ্ছে যে ওই ঘাঁটিগুলো থেকে আন্তঃসীমান্ত অস্থিতিশীলতা তৈরি করার এবং বিভিন্ন ধরনের নাশকাত্মক কর্মকাণ্ড পরিচালনার পরিকল্পনা করা হচ্ছিল, যা শুধু আঞ্চলিক শান্তি নয় বরং বৈশ্বিক নিরাপত্তার জন্য হুমকি স্বরূপ ছিল।
তবে এই ধরনের বিমান ও ড্রোন হামলার ক্ষেত্রে সবসময় একটি মানবিক উদ্বেগের জায়গাও থেকে যায়, কারণ অনেক সময় ইন্টেলিজেন্স বা গোয়েন্দা তথ্যের সামান্য ভুলের কারণে সাধারণ মানুষের প্রাণহানির ঝুঁকি থাকে এবং মানবাধিকার সংস্থাগুলো সবসময় এই বিষয়ে সতর্ক করে আসছে যেন কোনোভাবেই কোনো নিরাপদ বেসামরিক নাগরিক এই ধরনের সামরিক অভিযানের শিকার না হন। এই ড্রোন হামলার পর আফগানিস্তানের বর্তমান প্রশাসন এবং প্রতিবেশী দেশগুলোর মধ্যে কূটনৈতিক উত্তেজনা আরও বৃদ্ধি পাওয়ার আশঙ্কা করা হচ্ছে, কারণ আকাশসীমা লঙ্ঘন এবং সার্বভৌমত্বের প্রশ্নটি এখানে খুব বড় হয়ে দেখা দিয়েছে। 4 বছরে পা দিচ্ছে রুশ ইউক্রেন যুদ্ধ, যা বর্তমান শতাব্দীর অন্যতম দীর্ঘস্থায়ী এবং ধ্বংসাত্মক একটি সংঘাত হিসেবে বিশ্বমঞ্চে জায়গা করে নিয়েছে। এবং 2022 সালের 24 ফেব্রুয়ারি যখন এই সংঘাতের সূচনা হয়েছিল, তখন বিশ্লেষকদের অনেকেই হয়তো ধারণা করেছিলেন যে এটি কয়েক সপ্তাহ বা বড়জোর কয়েক মাসের মধ্যে একটি চুক্তির মাধ্যমে শেষ হয়ে যাবে। কিন্তু বাস্তব পরিস্থিতি প্রমাণ করেছে যে ভূরাজনীতির হিসাব নিকাশ কতটা জটিল ও দীর্ঘমেয়াদী হতে পারে। এই যুদ্ধ কেবল রাশিয়া এবং ইউক্রেনের সীমানার মধ্যেই সীমাবদ্ধ নেই, বরং এর প্রত্যক্ষ ও পরোক্ষ প্রভাব পুরো বিশ্ব অর্থনীতি, সাপ্লাই চেন এবং কূটনৈতিক সম্পর্কের ওপর এক বিশাল ধাক্কা দিয়েছে। গত 3 বছরে আমরা দেখেছি কিভাবে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম হু হু করে বেড়েছে। প্রাকৃতিক গ্যাসের সংকটে ইউরোপের দেশগুলোকে বিকল্প পথের সন্ধান করতে হয়েছে। এবং সবচেয়ে বড় কথা হল, এই দুই দেশ বিশ্বের অন্যতম প্রধান শস্য রপ্তানিকারক হওয়ায় গমের মতো নিত্য প্রয়োজনীয় খাদ্যের সরবরাহ বিঘ্নিত হয়ে আফ্রিকা ও এশিয়ার অনেক দেশে চরম খাদ্য মূল্যস্ফীতি দেখা দিয়েছে। যুদ্ধের ময়দানের দিকে তাকালে দেখা যায় গত কয়েক মাসে ফ্রন্টলাইনে খুব বড় ধরনের কোনো ভৌগোলিক পরিবর্তন আসেনি, বরং এটি এখন একটি অ্যাট্রিশন ওয়ার বা ক্ষয়িষ্ণু যুদ্ধে পরিণত হয়েছে, যেখানে উভয় পক্ষই পরিখার মধ্যে অবস্থান নিয়ে ড্রোন, আর্টিলারি এবং মিসাইলের মাধ্যমে একে অপরের শক্তি ক্ষয় করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। শীতকাল আসার সাথে সাথে পরিস্থিতি আরও অমানবিক হয়ে ওঠে, কারণ বারবার বিদ্যুৎ ও জ্বালানি অবকাঠামোগুলোতে হামলা চালানোর ফলে লক্ষ লক্ষ মানুষকে কনকনে ঠান্ডার মধ্যে মানবেতর জীবনযাপন করতে হয়। পুতিন তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু করে দিয়েছেন এমন একটি অতি চাঞ্চল্যকর ও ভীতিকর শিরোনাম সম্প্রতি বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম এবং পশ্চিমা রাজনৈতিক বিশ্লেষকদের আলোচনায় বারবার উঠে আসছে, যা বিশ্ববাসীর মনে এক গভীর শঙ্কার জন্ম দিয়েছে। এবং এই দাবির পেছনের কারণগুলো বিশ্লেষণ করলে দেখা যায় যে বর্তমান বৈশ্বিক সংঘাত আর কেবল নির্দিষ্ট কোনো ভৌগোলিক সীমানায় আটকে নেই, বরং তা রাজনৈতিক, অর্থনৈতিক, সাইবার এবং তথ্যপ্রযুক্তির ময়দানে একটি বিশ্বযুদ্ধের আকার ধারণ করেছে। যারা মনে করেন তৃতীয় বিশ্বযুদ্ধ মানেই কেবল পারমাণবিক অস্ত্রের ব্যবহার বা লক্ষ লক্ষ সেনার সরাসরি মুখোমুখি লড়াই, তাদের ধারণা হয়তো আধুনিক এই হাইব্রিড ওয়ারফেয়ার বা ছায়াযুদ্ধের প্রেক্ষাপটে কিছুটা সেকেলে হয়ে গেছে। পশ্চিমা নেতাদের একাংশ এবং অনেক থিঙ্ক ট্যাঙ্ক প্রকাশ্যে বলতে শুরু করেছেন যে ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করে বিশ্ব এখন স্পষ্টভাবে দুটি শক্তিশালী মেরুতে বিভক্ত হয়ে পড়েছে। একদিকে রয়েছে যুক্তরাষ্ট্র ও ইউরোপের ন্যাটো জোটভুক্ত দেশগুলো, আর অন্যদিকে রয়েছে রাশিয়া এবং তার কৌশলগত মিত্ররা, যা স্নায়ুযুদ্ধ বা কোল্ড ওয়ারের দিনগুলোকে পুনরায় স্মরণ করিয়ে দেয়। এই পরিস্থিতিকে তৃতীয় বিশ্বযুদ্ধের সূচনা বলার অন্যতম প্রধান কারণ হল এই সংঘাতের রেশ ধরে আফ্রিকা, মধ্যপ্রাচ্য এবং এশিয়া প্যাসিফিক অঞ্চলেও ভূ-রাজনৈতিক সমীকরণগুলো অবিশ্বাস্য দ্রুতগতিতে পরিবর্তিত হচ্ছে এবং বিভিন্ন দেশ নিজেদের সামরিক বাজেট রেকর্ড পরিমাণে বৃদ্ধি করছে। বিশ্ব অর্থনীতিকে অস্ত্র হিসাবে ব্যবহার করা হচ্ছে, যেখানে অর্থনৈতিক নিষেধাজ্ঞা বা স্যাংশন, সুইফট ব্যাংকিং সিস্টেম থেকে বহিষ্কার এবং ডলারের আধিপত্য কমানোর জন্য বিকল্প মুদ্রায় বাণিজ্যের চেষ্টা, এগুলো সবই এক ধরনের বৈশ্বিক অর্থনৈতিক যুদ্ধের সুস্পষ্ট লক্ষণ। নেতানিয়াহুর পদত্যাগের দাবিতে বিক্ষোভে উত্তাল ইসরায়েল। এই খবরটি বর্তমানে মধ্যপ্রাচ্যের রাজনীতির পাশাপাশি আন্তর্জাতিক সংবাদমাধ্যমেও ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে, কারণ ইসরায়েলের মতো একটি দেশ যা সাধারণত নিজেদের অভ্যন্তরীণ নিরাপত্তার বিষয়ে অত্যন্ত ঐক্যবদ্ধ থাকে, সেখানে খোদ প্রধানমন্ত্রীর বিরুদ্ধে লক্ষ লক্ষ মানুষের রাজপথে নেমে আসা এক নজিরবিহীন ঘটনার জন্ম দিয়েছে। গত কয়েক সপ্তাহ ধরে তেল আবিব, জেরুজালেম সহ ইসরায়েলের বড় বড় শহরগুলোর প্রধান সড়কগুলো এবং সরকারি ভবনের সামনের এলাকাগুলো সাধারণ মানুষ, বিরোধী দলের সমর্থক এবং বিশেষ করে জিম্মিদের পরিবারের সদস্যদের দ্বারা অবরুদ্ধ হয়ে আছে।
যাদের মূল দাবি হল বর্তমান প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে অবিলম্বে পদত্যাগ করতে হবে এবং দেশে একটি আগাম নির্বাচন দিতে হবে। এই গণবিক্ষোভের পেছনের কারণগুলো বেশ গভীর ও বহুমুখী। একদিকে রয়েছে চলমান সংঘাতের কারণে সৃষ্ট তীব্র অর্থনৈতিক চাপ এবং অন্যদিকে রয়েছে সরকারের নিরাপত্তা পলিসি ও ইন্টেলিজেন্স ফেলিয়ার নিয়ে সাধারণ মানুষের চরম ক্ষোভ। বিক্ষোভকারীদের অনেকেই মনে করেন বর্তমান সরকার জিম্মিদের নিরাপদে ফিরিয়ে আনার ক্ষেত্রে চরমভাবে ব্যর্থ হয়েছে এবং রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করতেই যুদ্ধ পরিস্থিতি দীর্ঘায়িত করা হচ্ছে, যা দেশের সাধারণ নাগরিকদের জীবনকে আরও বেশি ঝুঁকির মধ্যে ফেলে দিচ্ছে। শুধু তাই নয়, এই বিক্ষোভের বীজ আসলে বোনা হয়েছিল আরও আগে, যখন নেতানিয়াহুর সরকার বিচার ব্যবস্থাকে ঢেলে সাজানোর জন্য একটি বিতর্কিত আইনি সংস্কারের উদ্যোগ নিয়েছিল, যাকে বিরোধীরা ইসরায়েলের গণতান্ত্রিক কাঠামোর জন্য সবচেয়ে বড় হুমকি হিসেবে আখ্যায়িত করেছিল। সেই পুঞ্জীভূত ক্ষোভ এখন নিরাপত্তা ব্যর্থতার সাথে যুক্ত হয়ে এক বিশাল গণ আন্দোলনের রূপ নিয়েছে, যেখানে সমাজের সব স্তরের মানুষ, এমনকি সাবেক সামরিক ও গোয়েন্দা কর্মকর্তারাও যোগ দিয়েছেন। পুলিশের সাথে বিক্ষোভকারীদের প্রায় প্রতিদিনই ধাওয়া পাল্টা ধাওয়া, জলকামান ব্যবহার এবং রাস্তা অবরোধের মতো ঘটনা ঘটছে, যা দেশের অভ্যন্তরীণ শৃঙ্খলাকে চরমভাবে ব্যাহত করছে।